ফিলিস্তিনের স্বাধীনতা যুক্তরাজ্য ফ্রান্স সহ কয়েকটি দেশের স্বীকৃতি এ নিয়ে কেন এত আলোচনা কি লাভ হবে নিপীড়িত গাজাবাসীর শায়েস্তার ফাঁদে নাস্তানাবুদ দিল্লি এবার ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রগামী ভারতের জনশক্তি নয়া মাস্টার স্ট্রোক খেললেন কি ট্রাম্প পাক সৌদি প্রতিরক্ষা চুক্তিতে ঝুঁকির মুখে বৃহত্তর ইসরায়েল আর অখণ্ড ভারতের মহাপরিকল্পনা এ কি মুসলিম বিশ্বের বাকবদলের ইঙ্গিত আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন প্রতিশ্রুতি রক্ষা করে অবশেষে ফিলিস্তিনের স্বাধীনতায় আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এই স্বীকৃতির পরও গাজায় বর্বর অভিযান না থামানো চরম বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ২১ সেপ্টেম্বরের অধিবেশন চলাকালে আনুষ্ঠানিক এই ঘোষণা এলো এই ঘোষণা দেওয়ার সময় ফিলিস্তিনের স্বাধীনতা আর দুই রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের প্রতি ব্রিটিশদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পাশাপাশি সতর্ক করে বলেছেন এটি হামাসের জন্য উপহার হিসেবে দেখার কোনো সুযোগ নেই একই পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় অব্যাহত চেষ্টার অংশ এই ঘোষণা এই প্রথম G7 জোটভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দিল কানাডা ও যুক্তরাজ্য কানাডার প্রধানমন্ত্রী তার এক্স অ্যাকাউন্টে ফিলিস্তিনিদের জন্য এই সুখবরের বিবৃতি পোস্ট করেছেন বলেছেন ওই অঞ্চলে শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য দেয়া প্রতিশ্রুতি রক্ষার পদক্ষেপ এটি একে ফিলিস্তিনিদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিন অবশ্য এতে কোনো প্রভাব না পড়ার হতাশাজনক বার্তা জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনিদের প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতিসংঘ এবং গোটা বিশ্বের বিরুদ্ধে লড়বে ইসরায়েল একদিকে ফিলিস্তিনের স্বাধীনতা একের পর এক দেশের স্বীকৃতিতে বিশ্বজুড়ে সাড়া পড়লেও গাজাবাসীর ভাগ্য এখনও অন্ধকারাচ্ছন্ন গাজা ইসরায়েলের আগ্রাসন থামার নেই কোনো লক্ষণ বাড়ছে লাশের মিছিল বিস্তীর্ণ ভূখণ্ড দখলে নিতে ইসরায়েলি বাহিনীর হামলা আর হত্যাযজ্ঞের বিভীষিকা থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এই স্বীকৃতিতে কি লাভ হবে গাজাবাসীর ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ গাজার আকাশে প্রতিদিনই ধোঁয়া আর বারুদের কালো ছায়া হাসপাতাল স্কুল ঘরবাড়ি কোথাও নেই নিরাপদ আশ্রয় ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ নারী ও শিশু জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে কেবল গাজা সিটি থেকেই ইতোমধ্যে কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন গার্ডিয়ানে প্রকাশিত তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় নিহতদের ৮৩% বেসামরিক মানুষ অথচ তেল আবিব সরকার এই অভিযানকে বৈধতা দিতে বলছে তারা কেবল বিদ্রোহী যোদ্ধাদের টার্গেট করছে গাজার প্রায় প্রতিটি এলাকায় ইসরায়েলি সেনারা প্রবল চাপ সৃষ্টি করছে বলে জানায় আল জাজিরা লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় অথচ কোথাও মিলছে না আশ্রয় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হাসপাতালগুলোতে জায়গা নেই এমনকি শিশুদের চিকিৎসা দেওয়ার মতো ওষুধও শেষ হয়ে আসছে চারিদিকে শুধু কান্না আর মৃত্যুর মিছিল এমন এক ভয়াবহ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইতোমধ্যেই ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশ যার মধ্যে পর্তুগাল ও যুক্তরাজ্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এ পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে ডয়েচে ভেলেতে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে গাজায় থামছে না বোমার আঘাত থামছে না শিশুদের কান্না কারণ খুব স্পষ্ট বলছেন বিশ্লেষকরা তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকা ওয়াশিংটনের প্রকাশ্য অবস্থান হল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সে কারণেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে ফলে স্বীকৃতির ঘোষণা যতই আসুক না কেন ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামানোর কার্যত কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না আল জাজিরার আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে এবং প্রতিদিনই গড়ে ৬০ থেকে ৮০ জন মানুষ নিহত হচ্ছেন জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ মানবাধিকার সংস্থাগুলো একে প্রকাশ্যে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে কারণ মনে হচ্ছে ইসরায়েল কেবল হামাসকে নয় গোটা গাজার জনগণকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়েছে ঘরবাড়ি ভেঙে দেয়া হচ্ছে খাবার পানি অবরুদ্ধ বিদ্যুৎ সরবরাহ বন্ধ এ যেন একটি জাতিকে ধীরে ধীরে মুছে ফেলার পরিকল্পনা
শিশুদের মৃত্যুতে শোকে ভেঙে পড়া মায়েরা একের পর এক প্রশ্ন তুলছেন, আমাদের কি অপরাধ ছিল? প্রশ্ন হচ্ছে, তাহলে বিশ্বব্যাপী ফিলিস্তিন স্বীকৃতি পেলে কি পরিবর্তন হবে এই অবস্থার? বিশ্লেষকরা বলছেন, এটি কূটনৈতিকভাবে ফিলিস্তিনের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করবে, ভবিষ্যতের শান্তি আলোচনায় শক্তিশালী অবস্থান তৈরি করবে। কিন্তু বর্তমান বাস্তবতায় ইসরায়েলি বোমারু বিমান আর মার্কিন সমর্থনই নির্ধারণ করছে গাজার ভাগ্য। স্বীকৃতি পেলেও মাঠ পর্যায়ে এর কোনো প্রভাবই দেখা যাচ্ছে না। ফিলিস্তিনের শিশুদের জীবন বাঁচছে না, মায়ের কান্না থামছে না, বরং প্রতিদিনই গাজার রাস্তায় লাশ বাড়ছে, আর প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে মানবতা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রে নতুন করে দক্ষ কর্মী ভিসা H-1B'র জন্য আবেদন করতে এককালীন $1 লাখ ফি দেওয়ার নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যাদের আগে থেকে এই ভিসা আছে, এই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, এটি বার্ষিক ফি নয়, প্রতি আবেদনের জন্য একবারই দিতে হবে। বর্তমানে যারা H-1B ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন অথবা অন্য দেশ থেকে আবার ঢুকবেন, তাদের জন্য এই ফি প্রযোজ্য হবে না। এই ঘোষণায় গত শুক্রবারের নির্দেশনা নিয়ে ছড়ানো বিভ্রান্তি অনেকটাই কেটেছে। এদিকে যুক্তরাষ্ট্রের H-1B ভিসা বার্ষিক $1 লাখ করার ঘোষণা দ্রুত কার্যকরের ঘটনাকে উদ্বেগজনক বলেছে ভারতের আইটি শিল্পের সংগঠন ন্যাসকম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে ভারতের দক্ষ পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া বড় ঝুঁকিতে পড়ায় ছড়িয়েছে উদ্বেগ। এটি কি ভারতকে শায়েস্তা করতে ট্রাম্পের নয়া মাস্টার স্ট্রোক? বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। The country would rather not have to pay $100,000, but দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসে একের পর এক ঘোষণায় ঝড় তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের জেরে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের সেতু যেন ধসে পড়েছে। কূটনীতির পর্দার আড়ালে বাণিজ্য যুদ্ধের আগুনে ঘি ঢালছে ট্রাম্পের নতুন নতুন সব ঘোষণা। এবার যুক্তরাষ্ট্রের H-1B ভিসার নতুন ফি কাঠামোতে তছনছ হওয়ার পথে হাজারো ভারতীয়র স্বপ্ন। যারা সিলিকন ভ্যালির উজ্জ্বল আকাশে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, তারা এখন অনিশ্চয়তার মুখোমুখি। স্টার্টআপ থেকে আইটি জায়ান্ট, সবখানেই অঙ্কের হিসাব মিলাতে ঘাম ঝরছে মালিকদের। প্রশ্ন একটাই, এটা কি ট্রাম্পের আরেকটি মাস্টার স্ট্রোক, নাকি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে চূড়ান্ত ফাটল ধরার শুরু? H-1B একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। 2004 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রতি বছর 85,000 বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়। এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা ফি বাবদ প্রতি বছর $1,500 ফি দিতে হতো। তবে মাত্র একদিনের নোটিশে H-1B ভিসার ফি বাড়িয়ে $1 লাখ করেছে ট্রাম্প প্রশাসন। 19 সেপ্টেম্বর দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুক্তরাষ্ট্রের অস্থায়ী কর্মসংস্থান ভিসা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর সবচেয়ে আলোচিত পদক্ষেপ। নতুন ফি ঘোষণার পর কয়েকটি বড় মার্কিন প্রযুক্তি কোম্পানি ভিসাধারী কর্মীদের দেশে থাকতে বা দ্রুত ফিরতে পরামর্শ দিয়েছে। ভারতের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম এই সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে। ন্যাসকম বলেছে, হঠাৎ করে এই নীতি চালু হওয়ায় ভারতীয় নাগরিকদের ওপর প্রভাব পড়বে, যা দেশটির প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলোর চলমান প্রকল্পগুলো ব্যাহত করবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ভারতীয়দের অনেকে। তাদের মতে, ট্রাম্পের এই আদেশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোই উল্টো ক্ষতির মুখে পড়বে। আমি মনে করি এই সিদ্ধান্তে ভারতের কোনো ক্ষতি নেই। এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। তারা ফি অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এর ফলে আমাদের প্রতিভাবান লোকেরা আমেরিকা গিয়ে আউটসোর্সিং এর পরিবর্তে ভারতে কাজ করবে। যখন তারা ভারতে কাজ করবে, তখন আমাদের অর্থনীতিও আমেরিকার সমান হবে। এটা আমেরিকার ক্ষতি, ভারতের নয়। সেখানকার অনেক কোম্পানি এখন ভারতেই তাদের অফিস খুলবেন। যখন তারা এখানে কাজ করবেন, তখন ভারত আরও উন্নতি করবে। তাই আমি মনে করি এই ফি বৃদ্ধি আমেরিকার ভুল সিদ্ধান্ত এবং উল্টো ভারতের জন্যই উপকারী।
মূলত বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা এবং ব্যবসা প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় H-1B ভিসার আওতায়। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপেল, গুগল প্রভৃতি বহুজাতিক মার্কিন কোম্পানিগুলো এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। শত শত বিদেশি কর্মী এসব কোম্পানিতে চাকরি করেন। মার্কিন পরিসংখ্যান দপ্তরের হিসাব অনুযায়ী এই কর্মীদের অধিকাংশই ভারত এবং চীন থেকে আসা। বর্তমানে যুক্তরাষ্ট্রের যেসব স্টেম ওয়ার্কার চাকরি করছেন তাদের ৭১% ভারতীয়। যুক্তরাষ্ট্রের প্রতি বছর তথ্য প্রযুক্তি খাতে ভারতীয় দক্ষ কর্মীদের আগমনের হারও অন্যান্য দেশের তুলনায় বেশি। পুরনো ভিসাধারীদের জন্য এই ফি কাঠামো প্রযোজ্য হবে না, তবে এই সিদ্ধান্ত নতুন প্রজন্মের জন্য ও বিদেশি মেধাবীদের জন্য নিঃসন্দেহে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চমক দেখিয়ে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি। এতে বড়সড় ঝাঁকুনি খেয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইসরায়েল ও ভারত। বৃহত্তর ইসরায়েল আর অখণ্ড ভারতের সুপ্ত পরিকল্পনা ও চক্রান্ত বাস্তবায়নের পথে যেন এক প্রতীকী এক পারমাণবিক বিস্ফোরণ। এটি মুসলিম বিশ্বের বর্তমান ইতিহাসে বড় ধরনের বাকবদলের ইঙ্গিত দিচ্ছে কি পাক সৌদি প্রতিরক্ষা এই চুক্তি? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বহু দশক ধরে একের পর এক যুদ্ধের বৃত্তে ঢুকে পড়ছে মধ্যপ্রাচ্য। আক্রমণের শিকার হচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে একের পর এক দেশ। বিশ্বশক্তিগুলোর অবারিত এক লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। মূলত এই অঞ্চলের শান্তি নিয়ে কারোরই কোনো উদ্বেগ নেই, বরং এর প্রাকৃতিক সম্পদের ওপর সবার চোখ। এরই মাঝে সর্বশেষ কাতারের দোহায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির ওপর উপসাগরীয় আরব দেশগুলোর সন্দেহ ক্রমে বাড়ছে। দোহায় নজিরবিহীন হামলার পরও প্রকারান্তরে তেল আবিবকে মদদ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মূলত যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থন ও পৃষ্ঠপোষকতা উপভোগ করে চলেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক লেখায় ব্রিটিশ পাকিস্তানি শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ইরফান রাজা বলেছেন, সার্বিক প্রেক্ষাপটে সবার নজর এখন বৃহত্তর ইসরায়েল প্রকল্পের দিকে। কেবল ফিলিস্তিন নয়, সৌদি আরব সহ অনেক দেশের অনেক অঞ্চলই এ প্রকল্পের অংশ। ফলে বৃহত্তর ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উদ্বেগ এখন বাস্তব হয়ে উঠছে। এরই মাঝে বিশাল এক ঝাঁকুনি হয়ে এলো সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি মধ্যপ্রাচ্যের ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। এ অপ্রত্যাশিত পদক্ষেপ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং পাকিস্তানের চিরশত্রু ও বিকাশমান অর্থনৈতিক শক্তি ভারতকে হতবাক করে দিয়েছে, বলছেন ইরফান রাজা। তিনি বলেন, কয়েক বছর আগে প্রয়াত ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক মন্তব্য করেন, পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সংঘাতে ইসরায়েল বড় ভূমিকা রাখছে। সম্প্রতি ভারত ইসরায়েলি ধাঁচের সম্প্রসারণবাদের ঘোষণা দিয়েই পাকিস্তানে আক্রমণ চালায়। তেল আবিব যেমন বৃহত্তর ইসরায়েল রূপকল্প বাস্তবায়ন করতে মরিয়া, একইভাবে দিল্লিও চায় অখণ্ড ভারত রূপকল্প বাস্তবায়ন করতে। ইসরায়েল ও ভারতের জোট এবং তাদের সম্প্রসারণবাদী নীতির কারণে মুসলিম বিশ্বের উদ্বেগ দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিটি কোনো আগ্রাসী পরিকল্পনা নয়, বরং আগাম সতর্কতামূলক ব্যবস্থা, বলছেন ইরফান রাজা। বৃহত্তর ইসরায়েল প্রকল্পের লক্ষ্য হল পার্শ্ববর্তী কয়েকটি দেশের অংশবিশেষ দখল করে নেওয়া। এর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও সৌদি আরব। এর আওতায় ইসরায়েল অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক মুসলিম দেশ ধ্বংস করছে। পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে নিঃশর্ত সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে এবং লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর এমনকি আরো দূরে মধ্যপ্রাচ্যে ভূমি দখলের অভিযানকে সমর্থন করছে। ইসরায়েলের এই মারাত্মক অভিযান কোথায় গিয়ে শেষ হবে? এরপর কোন দেশ? পাকিস্তান, তুরস্ক, মিশর নাকি সৌদি আরব? ক্রমশ বড় হয়ে উঠছে এসব প্রশ্ন। এ অবস্থায় পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে সৌদির প্রতিরক্ষা চুক্তি এক মাইল ফলক। এটি সৌদি আরবকে যথাযথ সুরক্ষা প্রদান করবে। এই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এটিকে ন্যাটো ধাঁচের চুক্তি বলে শিরোনাম করা হয়। টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করে ইসরায়েলের জন্য পারমাণবিক বিস্ফোরণের ধাক্কা। এটিকে নেতিবাচক এক সতর্ক বার্তা হিসেবে দেখাতে চাইছে ভারত ও ইসরায়েল, যদিও তাদের বৃহত্তর ইসরায়েল ও অখণ্ড ভারত প্রকল্প যে বিশ্ব শান্তির জন্য হুমকি তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
বরং তারা এই চুক্তির বিরোধী বয়ান তৈরিতে মেতে আছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানের উপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব মুখ থুবড়ে পড়েছে জাতিসংঘে। ফলে ইরানের বিরুদ্ধে ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের নিষেধাজ্ঞার হুমকি বাস্তবায়নে আর বাধা থাকল না। এমন হলে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। ইউরোপের উদ্যোগ প্রত্যাখ্যান করে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। এমন অবস্থায় কোন দিকে মোড় নিচ্ছে ইরান ইউরোপ দ্বন্দ্ব? এবার কি সুযোগ বুঝে ইউরোপের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ দেবে ইরান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করবে তেহরান। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া শুরু হতেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউরোপীয় 3 দেশের এমন পদক্ষেপ ভেস্তে দিয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক শান্তি প্রচেষ্টা। তবে ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া। কারণ বেইজিং ও মস্কো জানে পেছন থেকে মূল কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পশ্চিমা চাপের মুখে কোন দিকে গড়াবে ইরান ও ইউরোপের মধ্যকার চলমান দ্বন্দ্ব? আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর হিসাব অনুসারে ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ এমন 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত আছে। তেহরান চাইলে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন আশঙ্কা পশ্চিমাদের। তবে ইরান বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। শেষ পর্যন্ত পুরনো নিষেধাজ্ঞা ফেরত আসলে ইরানে আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে তদারকি ও নজরদারির কোনো সুযোগ দেবে না তেহরান। সম্প্রতি এক বক্তব্যে ইরানি প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন কোনো অন্যায় হুমকির মুখে নতি স্বীকার করবে না তার দেশ। আমরা অতীতে কখনো যুদ্ধ শুরু করিনি, এখনো করব না। তবে কেউ যদি আমাদের আক্রমণ করতে চায় আমরা শক্ত হাতে জবাব দেব, এটাই আমাদের বিশ্বাস। আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, কিন্তু জোর জবরদস্তির কাছে কখনো নতি স্বীকার করব না। এই নীতিতেই আমরা বাঁচি। ইরান চায় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা, মানবাধিকার, মানবতা ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলে আমরা সেসব নীতি অনুসরণ করি। 2015 সালে ঐতিহাসিক এক পরমাণু চুক্তির মাধ্যমে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। বিনিময়ে দেশটির উপর থেকে তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে একতরফাভাবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে টালমাটাল অবস্থায় রয়েছে চুক্তি। গত 19 সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হলেও সেটা পাশ হয়নি। ফলে অচিরেই জারি হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এর আওতায় ইরানের সমরাস্ত্র ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পূর্ণ নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে অবরোধ, বিভিন্ন দেশে থাকা সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা চালু হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যে কোনো তথ্য বহির্বিশ্বে আসার একমাত্র বৈধ উপায় হচ্ছে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন। একই সাথে প্রতিষ্ঠানটির মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা কিংবা সমঝোতার সুযোগ পায় জাতিসংঘ। কিন্তু ইউরোপীয় 3 দেশের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার জেরে পুরনো নিষেধাজ্ঞা ফিরলে পরমাণু সংস্থার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করবে ইরান। তবে বিশ্লেষকদের ধারণা এখনই দেশটি সামরিক প্রতিশোধের দিকে যাবে না। সেক্ষেত্রে পশ্চিমাদের অতিরিক্ত চাপের কারণে সহযোগিতার বদলে কূটনৈতিক প্রতিরোধী হবে তেহরানের পক্ষ থেকে একমাত্র উত্তর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফেরত না দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন আফগানিস্তানের সঙ্গে খারাপ কিছু ঘটবে। তার দাবি বাগরাম ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ঘাঁটিটি পুনরুদ্ধারে সেনা পাঠানোর সম্ভাবনাও বাতিল করেননি তিনি। গত বৃহস্পতিবার থেকে একাধিক উপলক্ষে বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়ে কথা বলেছেন ট্রাম্প। অবশ্য এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরুতেই তা বাতিল করেছে আফগানিস্তানের তালেবান সরকার। সেই সাথে আফগানিস্তানে মার্কিন বাহিনী পুনরায় উপস্থিতির যে কোনো সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের
টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের শুরুতেই বিমান ঘাঁটিটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। ২০ বছর পর ২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাঁটিটি তালেবানের দখলে যায়। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।